বাংলাদেশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশ করে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা সমালোচনা চলছিল। এই আলোচনা সমালোচনার মধ্যেই বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এই ঘোষণাপত্র পাঠ করেন। জুলাই ঘোষণাপত্রের ২৬শে মার্চকে বাংলাদেশের স্বাধীনতা দিবস বলে স্বীকৃতি দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরা হলো। মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য নেই। ফলে স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বিতর্ক চলে আসছিল সেই বিতর্কের আপাতত অবসান হয়েছে এই জুলাই ঘোষণাপত্রে। ঘোষণাপত্রে আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে যেসব বিতর্ক সামনে এসেছে সেগুলো হচ্ছে, পুরো ঘোষণাপত্রটি পাঠ করার পর মনে হবে এটি কোনো একটি রাজনৈতিক দলের বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদকের উত্থাপিত প্রতিবেদন, যেটি কিনা দলটির নেতাকর্মীদের জন্য উত্থাপিত হয়েছে। ঘোষণাপত্রে আওয়ামী লীগ শাসনামলের চিত্র তুলে ধরা হলো। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য নেই। অর্থাৎ ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা কিংবা কারাগারে জাতীয় ৪ নেতাকে হত্যার মতো কোনো ঘটনাই ঘটেনি। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে যে সামরিক শাসন জারির প্রক্রিয়া শুরু হয়েছিল তাও উল্লেখ করা হয়নি এই ঘোষণাপত্রে। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে ডেভিড বার্গম্যান বলছেন, ঘোষণাপত্রে ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলকে শুধু একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েমের বিষয়টি উপস্থাপন করা হয়েছে। কিন্তু যুদ্ধ পরবর্তী জাতি গঠনে আওয়ামী লীগ যেসব কার্যক্রম গ্রহণ করা হচ্ছিল সেগুলিকে উপেক্ষা করা হয়েছে। ১৯৭১ পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা পূরণে আওয়ামী লীগের ব্যর্থতার দায় সংবিধানের খসড়া তৈরির প্রক্রিয়া ও কাঠামোর দুর্বলতার উপর চাপানোর চেষ্টা করা হয়েছে বলে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ ওই সাংবাদিক। তার মতে, সংবিধান নিয়ে এই বিতর্ক উঠে এসেছে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর কাছ থেকে। বাংলাদেশে তারা এখন ক্ষমতাশালী, নতুন একটি সংবিধানকে ন্যায্যতা দেওয়ার জন্য কারণ খুঁজে বের করতে চায়। অর্থাৎ স্বাধীনতা পরবর্তী যে গণপরিষদ বা সংবিধান গ্রহণ করা হচ্ছিল সেটার কাঠামোগত দুর্বলতার বিষয়টি তুলে এনে সংবিধানকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এই ঘোষণাপত্রের মাধ্যমে। দৈনিক প্রথম আলোতে প্রকাশিত লেখায় ডেভিড বার্গম্যান বলছেন, ঘোষণাপত্রে ১৯৭৫ সালের নভেম্বর থেকে ১৯৮২ সাল পর্যন্ত মুজিব পরবর্তী সময়ে যখন জিয়াউর রহমান, যিনি পরে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা হন, ক্ষমতায় ছিলেন, ওই সময়টাকে উপেক্ষা করা হয়েছে। আর এটাকে সাধারণভাবে তুলে ধরা হয়েছে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব হিসাবে, যা বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনের পথ সুগম করেছিল। এটি সে সময়ের অতিমাত্রায় বিএনপির পন্থী বর্ণনা। ১/১১ সম্পর্কে ঘোষণাপত্রে প্রদত্ত বক্তব্যের বিরোধিতা করে ব্রিটিশ ওই সাংবাদিক বলেন, প্রকৃতপক্ষে এটি হয়েছিল বিএনপি সরকার যখন নির্বাচনে কারচুপি করার চেষ্টা করছিল, আর এই কারচুপি থামানোর একমাত্র পথ ছিল সেনাবাহিনীর হস্তক্ষেপ। দৃশ্যত সে সময় এই সিদ্ধান্ত খুবই জনপ্রিয় হয়েছিল। তবে ২০০৯ সালের নির্বাচনে কিছু কিছু কারচুপির ঘটনা ঘটলেও ওই নির্বাচনকে সাধারণত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচনগুলোর একটি হিসেবে দেখা হয়। সে সময় স্পষ্টভাবে আওয়ামী লীগ ছিল সবচেয়ে জনপ্রিয় দল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে বিএনপি তাদের সুনাম হারিয়েছিল। ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তা উল্লেখ করে ঘোষণাপত্রে এই ধারণা দেওয়া হয়েছে যে ১৬ বছর ক্ষমতায় থাকাকালে দলটি ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক ও গণবিরোধী ছিল। এটি একেবারেই অসত্য। বাস্তবতা হলো, ক্ষমতায় থাকার সময় যতই গড়িয়েছিল ততই অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল আওয়ামী লীগ সরকার। ঘোষণাপত্রে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলকে সম্পূর্ণরূপে একটি মাত্র দিক থেকে উপস্থাপন করা হয়েছে। এই ধরনের উপস্থাপনা
কোনো বৈধ নথির চেয়ে সাধারণত বিরোধী রাজনৈতিক দলের প্রচারণামূলক লেখার দেখা যায় বেশি। অর্থাৎ কোনো রাজনৈতিক দল বা ওই সরকার বিরোধী কোনো রাজনৈতিক দল যখন কোনো লিফলেট করেন, তারা যখন প্রচারণা যান, সেই লিফলেটের আকারে সেটিকে উপস্থাপন করা হয়েছে। অনেকটা এটা বলা যায় কোনো একটি রাজনৈতিক দলের লিফলেট আকারে সেটি প্রচারণায় নিয়ে আসা হয়েছে। তাই আওয়ামী লীগ সরকারের সময়কালকে বর্ণনা দিতে গিয়ে ঘোষণাপত্রে কতগুলো বিশেষণ করা হয়েছে, যেমন গণবিরোধী, স্বৈরাচারী, মানবাধিকার বিরোধী, মাফিয়া, ব্যর্থরাষ্ট্র, সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট এবং অনুসরণ করা নীতিগুলো প্রাণ বৈচিত্র্য ও জলবায়ু বিপন্ন করেছে। এই বর্ণনাগুলোর কয়েকটি অবশ্য সত্য, কিন্তু ঘোষণাপত্রে আওয়ামী লীগের অন্য আরেকটি দিক পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, নারী শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রকৃতপক্ষে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জন করেছিল তারা। আওয়ামী লীগ সরকারে থাকাকালে একই সঙ্গে দুটি বয়ানই ছিল, তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ইতিবাচক বয়ানগুলোকে ছাড়িয়ে যায় নেতিবাচক বয়ানগুলো। ঘোষণাপত্রে আরো বলা হয়েছে, অনুচ্ছেদ 11, ঘোষণাপত্রের অনুচ্ছেদ 11, যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র ও শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় 16 বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল, জুলুম, হামলা, মামলা, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। ঘোষণাপত্রে বর্ণনা করা এসব ঘটনা ঘটেছিল, তবে এখানে যেভাবে অতিরঞ্জিত করে বর্ণনা করা হয়েছে সেভাবে ঘটেনি। ঘোষণাপত্রের সংবিধানের 106 অনুচ্ছেদের অধীনে 2024 সালের 8ই আগস্ট সুপ্রিম কোর্টের দেয়া মতামতের কথা উল্লেখ করা হয়েছে, যেটি অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে স্বাক্ষরকৃত এই আদেশ কেউ দেখেনি। বিচারকরা আদৌ কখনো স্বাক্ষর করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে এটি ভবিষ্যতে বাংলাদেশে নানা সমস্যা তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডেভিড বার্গম্যান, যিনি বাংলাদেশের অন্যতম আইনজ্ঞ ডক্টর কামাল হোসেনের জামাতা হিসেবে পরিচিত, তিনি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বলছেন, ঘোষণাপত্রে বলা হয়েছে পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। এমন একটি ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে পক্ষপাতমূলক দলিল যদি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, তবে তা অবশ্যই লজ্জাজনক হবে। 2024 সালের আগস্টে যখন অধ্যাপক ইউনূস দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ পান, সেটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল, মূলত এজন্য যে তিনি আওয়ামী লীগের নিপীড়নের শিকার হয়েছিলেন। তাকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে দেখা হতো ও দলীয় রাজনীতির কাদা ছোড়াছুড়ির ঊর্ধ্বে ছিলেন। কিন্তু এই ঘোষণায় সই করার মধ্য দিয়ে স্পষ্টভাবে আর সেই অবস্থানে তিনি নেই। অর্থাৎ যে ঘোষণাপত্রটি দেয়া হয়েছে সেই বিতর্ক নিয়ে আরো বহুকাল চলতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, আগামী সংসদে যেটি অধিবেশন হবে সেখানে এই ঘোষণাপত্রকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে, তার মানে সংবিধান সংশোধন করতে হবে। এখন আগামী নির্বাচনে কোনো দল যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, সংবিধান সংশোধন করার মতো যদি তাদের সংখ্যাগরিষ্ঠতা না থাকে, তাহলে এই জুলাই সনদের ভবিষ্যৎটা কি হবে? সংবিধান সংশোধনে 220টির বেশি আসন প্রয়োজন হবে। এখন এই 220টি আসন কোনো একক দলের পক্ষে সম্ভব নাও হতে পারে। এখন যারা নির্বাচন করছেন, যারা নির্বাচিত করবেন, সে নির্বাচিত দলগুলো কি সে সময় এই ঘোষণাপত্রে একত্রিতভাবে এক জায়গায় থাকবেন? সে প্রশ্নগুলো থেকে যাচ্ছে। ঘোষণাপত্রের নানা অসঙ্গতির মধ্যে সবচেয়ে বড় অসঙ্গতি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গণঅভ্যুত্থানে আসলে কতজন লোক মারা গেছেন। গণঅভ্যুত্থানের পরে জাতিসংঘের একটি প্রতিনিধি দল এইসব ঘটনা তদন্ত করেছে। সেটা নিয়ে অন্তর্বর্তী সরকার ব্যাপক প্রচারণা করেছেন। সেখানে বলা হয়েছে এই ঘটনায় 1400 জনের মৃত্যু হয়েছে। অন্তর্বর্তী সরকার যে গ্যাজেট নোটিফিকেশন করেছেন, সেই গ্যাজেট নোটিফিকেশনে তারা 844 জন এই গণঅভ্যুত্থানে মারা গেছেন বলে তারা উল্লেখ করেছেন। স্থানীয় মানবাধিকার সংস্থা HRSS
তারা বিষয়গুলো তদন্ত করে দেখেছেন। তারা বলছেন যে গণ অভ্যুত্থানে 875 জনের মৃত্যু হয়েছে। এই যে মৃত্যুর বিষয়টি, সেটিও পরিষ্কার করতে পারেনি এই জুলাই ঘোষণায়। জুলাই ঘোষণায় বলা হয়েছে প্রায় 1000 জন, প্রায় 1000 জন গণ অভ্যুত্থানে মৃত্যু হয়েছে। তার মানে এখন কোনটা সঠিক বলে ধরে নেওয়া যাবে? তাহলে কি ওই জাতিসংঘের যে প্রতিবেদন 1400 সেটি মিথ্যা? সরকারের যে গ্যাজেট নোটিফিকেশন 844 জনের সেটি সত্য না সেটি মিথ্যা? মানবাধিকার কমিশনের 875 সেটি সত্য না সেটি মিথ্যা? অথবা ঘোষণাপত্রে 1000 জনের, প্রায় 1000 জনের মৃত্যু। এই প্রশ্নগুলো ভবিষ্যতে অনেক কিছু জন্ম দেবে, অনেক প্রশ্ন উত্থাপন করবে। সবকিছুই সময় বলে দেবে। আর সেজন্য অপেক্ষা করতে হবে, দেখতে হবে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আজ এ পর্যন্ত, আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।